আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো ভাই রোমান্টিক অত্যাচার গল্পের 5 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সম্পূর্ণ নিস্তব্ধ বাড়ি, অথচ বাসার ঘর ভর্তি মানুষের সামান্যতম জায়গা হয়তো ফাঁকা। রাত প্রায় 10টা বাজে। একঘর মানুষের মধ্যে গম্ভীর চোখমুখ নিয়ে বসে আছেন শিকদার বাড়ির 3 কর্তা। তাদের ঠোঁটে বিন্দুমাত্র হাসির রেখা নেই। আফতাব শিকদারের ভাবভঙ্গি হতাশ, বিধ্বস্ত। মানুষ হিসেবে আমজাদ ঠিক যতটা গরম, ধূসরের ভাবা ঠিক ততটাই নরম আর শান্ত গোছের। ছেলের একটি কাজে তার আক্ষেপ নিরন্তর। উনিই সবচেয়ে বেশি ভয় থাকেন পুত্র নিয়ে ভাইদের কটু কথা শোনার। কাঠগড়াই ধূসর ভাই, অহেতুক আর অযৌক্তিক বিচার কার্য চলছে তার ঘটানো অনাকাঙ্ক্ষিত কাজটি নিয়ে। ধূসরের প্রিয় ডার্ক মেরুন রঙের গাড়িটি বিক্রাতি আহাজারি সবার, এমনকি প্রিয়রও সমান মন খারাপ। কেন ধূসরের গাড়িটা বেছে দিল সে নিজেও বুঝতে পারছে না। তার প্রিয় রং মেরুন, সাথে তার ধূসর ভাইয়ের গাড়িও মেরুন। অতি পছন্দের এই গাড়িটি ধূসর ভাই এভাবে বেছে দেবেন, ব্যাপারটা মোটেই খুশি হওয়ার মতো কিছু নয়। বসার ঘরের এক কোনায় ঠোঁট উল্টে দাঁড়িয়ে পিউ ওড়নার কোনাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে একবার তাকালো ধূসরের দিকে। আশ্চর্যের বিষয় হলো ও এমন একটা কাণ্ড ঘটালো, অথচ বিন্দুমাত্র হেলদোল দেখা যাচ্ছে না। কি নিরুদ্বেগ, গা জাড়া ভঙ্গি। পিউ মুখ ভ্যাংচাই। কি দরকার ছিল গাড়িটা বেচার? এতক্ষণে রাজভারী পরিবেশটি বেশ রটালেন আমজাদ। হাসফিন কণ্ঠে বললেন, আমাকে একটা কথা পরিষ্কার করে বোঝাবে ধূসর? ধূসরের আঙুলের মাথায় বাইকের চাবি ছিল, এতক্ষণ ধরে টুংটুং করছিল সেটা নিয়ে তাকালো একবার। তিনি বললেন, গাড়ি বিক্রি কেন করলে? ধূসর উপরের ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরলো। অন্যদিকে তাকে ছোটো শ্বাস ফেলে আবার ফিরল চাচার দিকে। বিরক্তি চেপে ধীর সহি জবাব দিল, বলছি তো চাচু, ভালো লাগছিল না গাড়ি। তোমার জবাব আমার উপযুক্ত মনে হয়নি। ভালো লাগছে না বলে কেউ গাড়ি বেচে দেয়? বাইকের দরকার, কিনতে ইচ্ছে করেছে, বেশ কিনেছো, ভালো কথা সেটা। তাই বলে গাড়ি কেন বেচবে? ওটাও থাকতো। রুবাইদা পাশ থেকে উদ্বেগও নিয়ে বললেন, আমারও তো একই কথা। এরকম করে কোনো মনে হয় বলুন তো ভাইজান? ঘরের জিনিসপত্র বেঁচে কেনা এসব কি ভালো লাগে নাকি? আচ্ছা তুমি কিছু বলছো না কেন? কথা কি ফুরিয়ে গেছে? কথাটুকু স্বামীকে উদ্দেশ্য করে বললেন তিনি। আফতাব ফোঁস করে শ্বাস ফেলে বড় দুঃখ নিয়ে বললেন, কি বলবো? তোমার ছেলে কি আমার কথা শোনে? রুবাইদা তৎক্ষণাৎ জ্বলে উঠে বললেন, এখন আমার ছেলে বলছো কেন? যখন স্কুল কলেজের রেজাল্ট কার্ড দেখতে তখন তো সারা বাড়ি নাচতে নাচতে বলে বেড়াতে, আমার ছেলে আমার ছেলে। ভালো কিছু করলে ছেলে তোমার, আর তোমার মন্যপুত্র কাজ করলেই ছেলে হয়ে যায় আমার, তাই না? আফতাব মুখ দিয়ে চবর্গীয় শব্দ করলেন। এক কথার মধ্যে আরেক কথা ঢোকানোর স্বভাব কি কোনোদিনও যাবে না তোমার? আমি কি বলেছি আর তুমি কি বলছো? কথা না বুঝে উত্তর দিচ্ছ কেন? আমি যা বুঝেছি ঠিকই বুঝেছি। তুমি সবাই গোল গোল করে ঝগড়া দেখছিল দুজনের। ধূসর কণ্ঠখানিক উঁচু করে বলল, চুপ করবে তোমরা? কথাটুকুন সম্পূর্ণ করে ব্যর্থ হলেন রুবাইদা। গিলে ফেলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন অমন। ধূসর কপাল গুছিয়ে বলল, আমি বুঝলাম না, একটা সমস্যা বিষয় নিয়ে তোমাদের এত সমস্যা কেন হচ্ছে? আমার ইচ্ছে হয়েছিল গাড়ি কিনেছিলাম, ইচ্ছে করলো বিক্রি করলাম, সিম্পল। পিউ চোখ মুখ কুচকেও আরও একবার ভেঙচি কাটলো, বিড়বিড় বলল, ব্যাপারটা এতটাও সিম্পল না বুঝলেন। আপনি যে আস্ত একটা নির্বোধ, আবারও তার প্রমাণ দিলেন। অনিশ মুখ খুললেন এবার। নিম্নকণ্ঠে বললেন, হ্যাঁ কিন্তু থাকলে কি হতো? দুটো ব্যবহার করতে। আমি তো অনেকবার বললাম ছোটো চাচু, গাড়ি ভালো ছিল না, আর যে জিনিস আমার পছন্দ নয় সেটা আমি আমার কাছে রাখি না। আমার মনে হয় এ নিয়ে অহেতুক মাতামাতি করছো তোমরা। এসব তোমার অহেতুক মনে হচ্ছে। আমজাদের কথা ঝুঝুরের মুখের উপর বলল, হ্যাঁ হচ্ছে। আমার ব্যাপারটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকুক। চেহারা থমথমা হয়ে এলো ভদ্রলোকের। ধূসর আবার বলল, গাড়ি আমি আমার স্কলারশিপের টাকা কিনেছিলাম, কারোর টাকা নষ্ট করিনি। তাই তোমাদের এসব বাড়াবাড়ি যুক্তিহীন। সোজা সাপটার জবাবটাই ভাষাহীন সকলে। বিরাট দাবনীয় একখানা তালা যেন ঝুলে পড়ে ঠোঁটে। কেউ আর উপযুক্ত উত্তর খুঁজে পেল না। ধূসর মিনার দিকে চেয়ে বলল, তুমি টেবিলে খাবার দাও বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। এক মুহূর্ত আর দাঁড়াই না সে। শব্দযুক্ত করে আমি ঘরের দিকে রওনা করলো। তার যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললো পিউ। ধূসর গাড়ি কিনেছে এই অবধি দুটো। প্রথমে দেশে ফিরে ছেলে কিনেছিল একটা ধবধবে সাদা গাড়ি, আর 1 মাস খানিক পরে সেটা ছোটো চাচুকে দিয়ে দিল। তারপর হুট করে কিনলো মেরুন রঙের এই চকচকে গাড়িটা, যেটা চলছিল প্রায় বছর 3। সবার উদ্দেশ্যে ঘোষণা করেছিল গাড়িটা ওর ভীষণ শখের। আতে পরিবারের কেউ সে গাড়িতে উঠতেও পারেনি। তার শখের গাড়ি মানে সে একাই ব্যবহার করবে, এমনকি রুবা আফতাবও সেখানে ঠাঁই পেলেন না। সেটাই আজ বিক্রি করলো ছেলেটা। ব্যাপারটা কেমন গোলমালে না? পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এসব। ক্ষুদ্র মস্তিষ্ক ব্যস্ত হিসেবে মেলাতে পরপর কীভাবে হঠাৎই সচকিত হয় ও। বড় চোখ দুটো কোটো ছড়িয়ে আসে অন্যরকম চিন্তায়। 1 সেকেন্ড, সেদিন আমি সাদিব ভাইকে বলেছিলাম আমার গাড়ি থেকে বাইক ভালো লাগে। ধূসর ভাইকে ইনি হাও সেটা শুনতে পেয়েই এই কাণ্ড ঘটালেন। আমার জন্য কি এসব? পিউ নড়ে চড়ে দাঁড়ালো। সতর্ক ভঙ্গিতে বিদ্যুৎ বেগে ধূসরের রুমের দিকে ফিরল। ধূসর ভাইকে আমাকে খুশি করতে এরকম করলেন, এর মানে ওনার অনুভূতি আছে আমার প্রতি। পিয়ের সম্পূর্ণ পূরণের উদ্ভট এর লতাপাতা মতো বেয়ে চলল নিমেষে। তৎক্ষণাৎ পা বাড়ালো ওর কামরায়। এই রহস্য সততা যতক্ষণ না জানবে ঘুম তো দূর, শান্তিতে বসতেও
অবধি পারবে না। অচেতন অচেতন মনে ছুটতে লাগালো পিউ। হুট করে পেছন থেকে হাত টেনে ধরলো সাদীপ। ও কপাল কুচকে ফিল ফিস করে শোধালো, কোথায় যাচ্ছিস? মহাবিরক্ত হলো পিউ। এই লোক আসলে একটা ডিস্টার্ব। ও হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর মূল্যবান একটা কাজে, অথচ ব্যাটা ঠিক ঝাড়াটাই দিয়ে দিল। পিউ নির্দিষ্টটুকুন ঢেকে রাখে ওপর ওপর ভীষণ সভ্যমে এসে ভদ্রভাবে বলল, আসছি একটু। ওপাশ থেকে উত্তরের আশা রইল না। নিজের সারিবার হাতখানা ছাড়িয়ে দ্রুত পায়ে উঠে গেল সিঁড়িতে। ঝড়ের বেগে ধূসরের ঘরের সামনে হাজির হলো পিউ। দরজা চাপানো। ও আস্তে করে মাথা নামে উকি দেয়। ভেতরটা দেখে আবহাওয়া বোঝার চেষ্টা করছেন। কী করেছেন উনি? ঢুকবো এখন? যা কাণ্ড ঘটালো নিচে রেগে টেগে, তাই তো? পিওর বিভ্রান্তের মধ্যে ভেতর থেকে ছুটে এলো একটি হিমহিমে আওয়াজ, অবরোধের মতো উকিনা মেরে ভেতরে ঢুক। পিউ চমকে ওঠে, গোল চোখে তাকায়, পরপর বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানলো দুবার, নিজেকে তৈরি করলো পিউ ধূসর ভাইয়ের মুখোমুখি হতে। সাথে দিকে সে বিড়বিড় করলো, হে আল্লাহ দেখো, ওনাকে যেন ঠিকঠাক প্রশ্ন করতে পারি। তারপর গুটি গুটি পায়ে ঢুকলো ভেতরে। ধূসরের ফ্রেশ হয়েছে, পরনের শার্ট পাল্টে টি শার্ট পরেছে এখন। পিঠ ফেরানো এদিকেই পিউ ঘন কালো পল্লব ঝটকালো। উনি অন্যদিকে ফিরে আমাকে কি করে দেখলেন? ধূসর ঘুরে চাইলো, ছোটো করে শোধালো, কিছু বলবি? তার ব্যস্ত প্রশ্ন সাথে গায়ের পেস্ট রঙের টি শার্টে শক্তপোক্ত দারুণ চেহারাখানা মাথা গুলিয়ে দিল পিউয়ের। এক লহমায় ভুলে বসলো সব। মাথা নাড়ালো দুদিকে, পরক্ষণে সজাগ হয়ে দাঁড়ালো। মনে পড়লো না, সে তো বলতেই এসেছে। কারাই আগে? ধূসর বলল, তাহলে কি আমার চেহারা দেখতে এসেছিস? পিউ হা করতে গিয়েও তখন মুখটা বন্ধ করে ফেললো। ভাবলো, কথাটা যে একেবারে ভুল তা কিন্তু নয়। আপনার চেহারা দেখার শর্তে যদি সারাদিন ভাত না খেতে দেয় আমি তাতেও রাজি। আপনার এই রূপের আগুনে কত ভাই ঝলসে গেছি ধূসর ভাই। তার ভেতরের মুগ্ধতা ভেসে উঠল ছুটে। ধূসর চোখ ছোটো করে বলল, বোকার মতো হাসছিস কেন? পিউ সাধ্য ফোটা রঙিন হাসি এর টেনটেন নাই ঝিরঝির হয়ে এলো সহসা। ঘন ঘন মাথা নাড়ল ফের। অধৈর্য ধূসর চটে গেল এতে। কটমট করে বলল, তোর মুখ নেই? কথা বলতে পারছিস না? তার নিকেট চোয়াল দেখে পিউ স্তট্ট হয়ে দাঁড়ায়। মিনমিন করে ব্যস্তভাবে বলল, কিছু না হলে যা এখন। তোকে না বলেছিলাম আমার রুমের ধারে কাছে না আসতে? খুব অবাধ্য হয়েছিস পিউ। কী ভাবছিস চাচু ফিরেছেন বলে কিছু বলবো না? ভয় পাই ওনাকে? ধূসরের আহমিক এই খ্যাপাটে রূপটাই পিউয়ের আদলে আমার বসে নামে। আস্ত করে বলল, কখন বলেছি এ কথা? ধূসর চোখ পাকালো, তুই বের হবি? পিউর নড়বড়ের সম্মানে আঘাত হানলো এবার। এরপর আর কি একমতো দাঁড়িয়ে থাকার মনে হয় না এখানে। সে কি এত ক্যাবলা মানসম্মানহীন নাকি? এমন ভাব করছে যেন রুম নয়, রাজার সভা। যে অদৃশ্য চটপাট দেখিয়ে সত্যি সত্যি ঘুরে হাঁটা ধরলো। ভাবগানে এমন যে ওনার ছায়াও মারবো না আর। অথচ দরজার দিকেই পা জোরে থমকে গেলেন কেমন। পুরনো অনুভূতি গর্জে উঠল সজরে। জোরদার দিবি জানালো, একবার জিজ্ঞাসা করবি, একবার জেনেই নে না তোর ধারণা ঠিক কিনা। সে ক্ষণে ঘুরে তাকায়। সে সেকেন্ডে ধূসর মুখ ঘোরালো আরেকদিকে। পিউ ধৈর্যহীন কণ্ঠে শোধালো, আপনি কি গাড়িটা আমার জন্য বেঁচেছেন ধূসর ভাই? ও তাকালো, খুব অবাক হয়ে বলল, তোর জন্য বলতে? পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজাই। মনের প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে মুখ ফুটে করতে পারলে হয়। আমতামতা করে বলল, না মানে সাদীপ ভাইয়ের বাইকে ওই দিন তুই আজ কলেজে যাসনি শুনলাম। তার প্রশ্নটুকুন পূর্ণতা পেল না। পোয়ালটা প্রশ্ন ছড়ে আটকে দিল ধূসর। পিউ তার ক্ষুদ্রতার চোখের দিকে শুরু দৃষ্টিতে চেয়ে বলল, কার কাছে শুনেছেন? ধূসর গুটিয়ে রাখা ডান ভ্রুটা নাচিয়ে বলল, জবাবদিহ চাইছিস আজকাল? ইমপ্রেসিভ। প্রিয় উদ্বেগও নিয়ে বলল, না তা বলিনি, আমি আসলে জানতে এসেছিলাম যে। ধূসর এবারে থামিয়ে দিল। পার্থিমতি বলল, বাড়িতে বলবো ইদানিং কান ধরে কলেজের বারান্দায় দাঁড়িয়ে থাকছিস। শীতল ভঙ্গিতে ভ্রু কপালে তুলল পিউ। এই কথা পরিবারের কেউ জানলে সর্বনাশ। ঘটনা একদিনের, অথচ ওকে খেপিয়ে মারবে সারা জীবনটা। আর বাবা, উনি চাইলে সঙ্গে সঙ্গে কলেজে যাবেন, খোঁজ নেবেন কেন ওনার মেয়ে কান ধরলো, তার তদন্ত করবেন। তারপর কোনোভাবে যদি ম্যাম বলে দেয় খাতা ভরে ধূসর ভাইয়ের নাম লিখে ধরা খেয়েছিল বলে, মাবুদ, সে থাকলেও তার মাথাটা থাকবে না। পিউ বিমূর্ত লোচনে চেয়ে রইল ধূসরের দিকে। কি সাংঘাতিক লোক, কি ধুরন্ধর। ধূসর ফের ভ্রু কোচকাই। বলবো? পিউ শুকনো ঢোক গিলে দুদিকে মাথা নাড়ালো, কাচুমচু চেহারায় অনুরোধ করলো, না প্লিজ। ধূসর বুকের সঙ্গে হাত বেঁধে দাঁড়ালো। বলবো? বেশ, তাহলে ঠিক 5 গুণের মধ্যে রুম ছাড়বি। আর এই গাড়ি বেচার কেনার ব্যাপার নিয়ে ভবিষ্যতে কোনো দিন তোকে যেন মাথা ঘামাতে না দেখি, মনে থাকবে। পিওর বিগত কয়েক মিনিট মুহূর্তে মনটা ঝুপ করে খারাপ হলো এবার। আহত হয়ে ভাবলো, আপনি মানুষটা এমন অনুভূতিহীন উদাসীন কেন ধূসর ভাই? আমি যে কি বলে কি বোঝাতে চেয়ে এসেছি তা কি কোনোদিনও বুঝবেন না? নাকি বুঝেও ভান করেন না বোঝার? তার চিন্তাভাবনার মধ্যেই ধূসর গুনে উঠল 1 2। পিউ ভিতর ক্ষিপ্ত হয়ে ধূসরের পাতলা ওষ্ঠে একটা স্ক্র্যাচ টিপ পেঁচিয়ে দেওয়ার ইচ্ছা জাগে, কিন্তু ফেলে আসা তর্জন ভেবেই তার পাঁচগুনার পূর্বেই ভীষণ জোরে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। সচেতন দূরত্বে এসে দেয়াল ধরে দাঁড়ালো পিউ। ধূসরের প্রতি আগে টকবক করছে শরীর। এত ভাব কিসের? ভালোবাসা বলে মাথা কিনে নিয়েছে নাকি? মাঝে মাঝে খুব ইচ্ছে করে ধূসরের 14 গোষ্ঠীকে গালি দিয়ে উড়িয়ে দিতে, শুধু সেটা নিজের গোষ্ঠীও বলেই।
পারে না ব্যর্থ হয়। সেই রাত কাটলো, ধূসরের গাড়ি ব্যাপারটা ধামাচাপা পড়লো তার ঠান্ডা আচরণের তলায়। কিন্তু প্রিয়র মন খারাপ গেল না, মাঝে মধ্যে মনে হয় সে হয়তো একটু বেশি ছ্যাঁচড়ামো করে ফেলেছে। একটা ছেলের প্রেমে এত পাগল হওয়ার কিছু নেই। তারপর সে দৃঢ় মনে পড়ে প্রতিজ্ঞা করলো কাল থেকে আর ধূসর ভাইয়ের জন্য এমন করবে না, ওনাকে দেখলে ফিরেও তাকাবে না। আফসোস সে কাল ওরা আসে না, মেয়েটা অজেতে ডুবেছে। আর সে আজকের পুরোটা ঘিরে ধূসর ভাই, তার আদ্যপ্রাণ জোড়ে ধূসর ভাই, কিশোরী মনের বিরাট তন্ডরের কানায় কানায় স্রোত আসে ধূসর ভাইয়ের নামে। এক মুঠো রঙিন পৃথিবীর সবচেয়েই সে ধূসর। আচ্ছা, সে কি সময় কাটানোর জন্য প্রেমে পড়েছে? না, একদমই নয়, পড়েছে অনুভূতির কবলে পড়ে। তবে সেই প্রেমে পাগলাও থাকবে না তো কি থাকবে? এই একটা চিন্তা পিওর সকল দৃঢ় শপথের দেওয়ালে খান খান করে ভেঙে দেয় প্রতিবার। পারে না কোনোদিনও, ক্রমেই পারে না নিজেকে সামলাতে। এই দোষ কি ওর? না, এই অপরাধ সম্পূর্ণ সেই মানুষটার যে এত বৃষ্টিভাবে ওকে আসক্ত করেছে তার প্রতি। পিউ ফুটপাথ দূরে হাঁটছিল। শীতের সময় হলো, দুপুরবেলা বেশ কড়া রোদ। তারপর কলেজের ইউনিফর্মই গরম লাগে যথেষ্ট। ছুটির প্রায় 8 ঘন্টা, কিন্তু এখনও বাড়িতে পৌঁছায়নি। গাড়ির তেল শেষ, ড্রাইভার গিয়েছেন তেল ভরতে। সে অধৈর্য মানুষটা কীভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গাড়ি এলে এই রাস্তা দিয়ে আসবে। পিওর মন মস্তিষ্ক হাঁটতে হাঁটতেও ধূসর ভাইকে নিয়েই ব্যস্ত। পিছু হতে কেউ ডাক ছুড়ল, এই যে মিস পিউ। পিউ চেনা পুরুষলি সরে পিউ ঝটপট করে চাইল। গাড়ি জানলা থেকে মাথা বের করলো আগন্তুক। পরিচিত সুতান্য চেহারাটা দেখি ঠোঁটে হাসি ফুটলো ওর। অবসর মানুষটা হয়ে গলে বলল, কী খবর আপনার? একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন কই? সঙ্গী দরকার? পিউ হষ্ট চিত্ত শোধালো, কেমন আছেন ভাইয়া? ইকবাল মাথা দোলালো, মারাত্মক ভালো আছি, তোমার কী খবর? এই তো আলহামদুলিল্লাহ। আজকাল বাসায় কেন যাচ্ছেন না? সে বলেছি, তার আগে বলো তুমি হাঁটছো কেন? গাড়ি কই? পিউ কাঁদো উঁচু করে বলল, তেল শেষ। ইকবাল বলল, ও তাহলে আর হেঁটে লাভ নেই, এসো আমি পৌঁছে দিচ্ছি। সঙ্গে গাড়ির দরজা খুলে দিল সে। পিউ বিনা দ্বিধায় উঠে বসলো সেখানে। ইকবাল তার ধূসর ভাই, ছোটোবেলার বন্ধু, একেবারে গলে গলে দোস্তি। সে নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করেছে দুজন। মাঝে মাঝে তো এই ইকবালটাকেও হিংসা হয় পিউয়ের। ধূসরের কলিজার টুকরো হচ্ছে ভদ্রলোক। এত মাখো মাখো প্রেমীদের এর একটা ফোটাও যদি ওর প্রতি থাকতো, চা করবে একসাথে, ঈদ পাঞ্জাবিও কিনবে একই রকম। সে অনেক আগের কথা, একবার মিছিলে গিয়েছিল দুজন, তাও স্কুল জীবনের প্রথমবার। আর সেই খবর পৌঁছে গেল শেখদার বাড়িতে। তারপর ধূসরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিলেন আমজাদ। বন্ধুকে এভাবে মার খেতে দেখে কেঁদে কুটে বুক ভাসিয়ে দিয়েছিল ইকবাল। আমজাদের পা দিয়ে ধরেছিল প্রহার ঠোকাতে। ওইসব এখন অতীত। এখন সেই আমজাদকে ধূসর পাত্তা দিচ্ছে না, আর একটা কথাও কানে তোলে না। পি মনে মনে ভাবলো, আচ্ছা বিদেশ থেকে ফিরলে মানুষ বুঝি ভয়ডরও ফেলে আসে, তাহলে আমারও কি একবার বিদেশে যাওয়া উচিত? আমিও না হয় সব আতঙ্ক রেখে এসে একদম ধূসর ভাইয়ের চোখের দিকে চেয়ে বলে দেবো, আমি আপনাকে ভালোবাসি। কি ভাবছো? এই পিউ। পিউ নড়ে উঠলো। গভীর ধ্যান ছুটে গেল ইকবালের ডেকে। অস্তপ্রত্য হয়ে চাইল ওর দিকে। গাড়ির ভেতরে এসে ঠান্ডা বাতাস বইছে। ইকবাল ভ্রু গুটিয়ে জিজ্ঞাসা করলো, এত কী নিয়ে চিন্তা করছিলে শুনি? না তেমন কিছু না। আচ্ছা আপনি বাড়িতে আসেন না কেন? বললেন না তো। সে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, দুটো কারণে যায় না। এক, সামনে মেয়র নির্বাচন, অনেক ঝামেলা। আর দুই, তোমার বাবা। পিউ সরু চোখে করেই বলল, সে তো রাজনীতির নাম শুনলেই যেতে যাই। আমাকে দেখলে বিরাট কপাল চলে আসে এক জায়গায়। তাই ভাবি ওনাকে একটু শান্তি দিই, আপাতত চোখের সামনে না যাই। আমি ভাই এখন মনে প্রাণে একজন রাজনীতি নেতা, একটা গোটা জেলার সভাপতি হয়েছে সেখানে ভাবতে পারছো আঙ্গুলের মুখের অবস্থা কী হবে আমায় দেখলে? চেয়ার টেয়ার ছুড়ে না মারলে হয় ভাইয়া। বাবা মোটে এরকম নন। উনি তো ধূসর ভাইকেও দেখতে পারেন না, দিনরাত ওনার কানের কাছে ঘ্যান ঘ্যান করেন। রাজনীতি ছাড়ো, ব্যবসায় আসো। উনি তো এক কান দিয়ে ঢুকাচ্ছেন, অন্য কান দিয়ে বের করছেন। তাহলে কে ধূসর? ও তো ওর নামের মতোই। ওর খারাপ লাগা ভালো লাগা কিছু বোঝা যায় না। মাঝে মধ্যে আমি দ্বিধায় ভুগি, ও রাগ করে না কি খুশি হয়। মানুষ এতটা নিরুদ্বেগ কী করে হয়? আমি ওর মতো নয় বাবা, যে দেখো না দেখার ভান করব, আবার কিছু জিনিস বুঝেও না বোঝার নাটক করব। পিউ আঁকামাকা বুঝলো না। তার জিজ্ঞাসা চেহারা দেখে ইকবাল হাসলো। বিজ্ঞের মতো মাথা তুলে বলল, বড় হও পিউ, সব বুঝবে। পিওর মেজাজ সাংঘাতিক বিগড়ালো এবার। সবাই কেন কানের কাছে এই একটা কথাই বলছে? সে কি ছোটো? ফেরার তো হয় না। ভালোবাসার মতো কঠিন বিষয়বস্তু বোঝে। তাহলে ইকবালের ফোন বাজলো তখন। কথা বলে ব্যস্ত হলো সে। পিউ রাস্তার দিকে ফিরলো। ইকবালকে ওদের পরিবারের সবাই চিনে, ওকেও আদর করে ভীষণ। ইকবালের সাথে যতটা জড়তাহীন সে মিশতে পারে, এমন নিজের ভাই ছাড়া হয় না। ইকবাল লাইন গাড়লো, কথা শেষ। জিজ্ঞাসা করলো, ধূসর কি বেরিয়েছে বাড়ি থেকে জানো? প্রিয় ক্ষীণস্বর ভেবে বলল, আমি তো দেখিনি আজ। হতে পারে। ইকবাল মুখ ফুলে শ্বাস ফেলে বলল, বড় ঝামেলায় আছে বুঝলে। রাজনৈতিক ঝঞ্ঝাট এমন আগাছার মতো ছড়িয়ে বলে ছাঁটাই করতে যান বেরিয়ে যায়। ধূসরটার সাথে আছে বলে একটু ভরসা পাচ্ছি, নাহলে কীভাবে যে ম্যানেজ দিতাম গড নোস। কী ঝামেলা ভাইয়া? বলে শেষ করে যাবে না রে পিউ। পিউ সামনে মেয়র নির্বাচন না, বিক্ষেপ দলের সাথে বড়সড় ঠান্ডা যুদ্ধ চলছে। যে কোনো সময় ভয়াবহ রূপ না নিলে হয়। এত ঝুঁকির কাজ কেন করেন আপনারা? ছেড়ে দিলেই তো হয়। ইকবাল হাসলো, যেন মজার কিছু শুনছে। বলল, বোকামি, বিপদ তো সব জায়গায় থাকে, তাই বলে নিজেদের প্যাশন ছেড়ে দিব? শোনো, রাজনীতি হচ্ছে আমার আর তোমার ধূসর ভাইয়ের প্যাশন। আমার তো মনে হয় রাজনীতি আমাদের রক্তে মিশে। আমি আর ধূসর বারবার অন্য কারো উদ্বেগও সহ্য করতে পারি না, না পারি অনুতপ্ত অযোগ্য লোকের নেতৃত্ব মেনে নিতে। তোর মনে আছে কি না জানি না, কারণ তুমি তখন ছোট খুব। সেই ক্লাস 10 থেকে আমরা নিয়েছিলাম এই পথে। তারপর প্রথম থেকে মিছিলে নেমে ধূসর ধরা পড়লো বাড়িতে। সবারই তোকে তোমার বাপ মশাই বের মেরেছিল ওকে।
তারপরেও যখন ফিরল না ধূসর, বিদেশ পাঠালো ওকে, কিন্তু কি হলো, রাজনীতি কি পারলো ছাড়াতে? ইকবাল সশব্দে হাসলো, ঠাম দেখে হেলা দুলে ওঠে, কিন্তু পিওর হাসি পেলো না। এটা কি হাসির ব্যাপার? মোটেই না। ইকবাল হেসে টেসে চুপ করলো। হঠাৎ প্রশ্ন ছিল, তুমি কি ধূসর ভাইকে পছন্দ করো পিউ? পিউ আশ্চর্য মনে রইলো, বৃহৎ চোখ বিস্ময়ে নেকে বললো ওর পনে। ইকবাল মিটিমিটি হেসে বলল, কী করো, ভালো টালোবাসো? পিউ হাইটুকু বুঝে নেই, দদ্যস্ত হয়ে দুপাশে মাথা নেড়ে বোঝাই না। হাসুক ইকবাল এত হাসলো, শব্দ পেলো না, চেয়ে শক্ত হয়ে বসে রইল পিউ। মিথ্যা বলো না মেয়ে, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি দুজনকে ভালোবাসো। পিউ দ্বিতীয় দফার অবাক হয়, এগুলা দৃঢ়তা দেখে খুব আগ্রহ নিয়ে শোধায়, আসলেই তাই? অবশ্যই। পিউ চিন্তায় পড়ে গেল, সত্যি কি এরকম? তার চোখ দেখে বোঝে যে সে ধূসর ভাইকে ভালোবাসে, তাহলে উনি কেন এতদিনও বুঝলেন না? পিউ চোখ মুখ দেখে মজা পেল। ইকবাল হু হা করে হেসে উঠলো সহসা, নীরব গাড়িটা হাসিটা এদিকে এদিকে ছুটে বেড়ালো। পিউ লজ্জা পাই, নিশ্চয় হচ্ছে প্রেমিতেশ্বরে শোনাই, তবে উনি কেন বুঝতে পারেন না ভাইয়া? ইকবালের হাসিটা চলে গেল। হঠাৎ গুরুধর ভাব দিয়ে জবাব দিল, কি জানি, সে তো ধূসরই জানবে ওর মনে কি আছে বা কে আছে। দীর্ঘশ্বাস ফেলল পিউ। ধূসর ভাইয়ের মনটা যদি একটু চিড়ে দেখা যেত, এতটা বিদ্রোহতে তার দিন দুনিয়া খেয়ে হতো না। গাড়ি এসে থামলো শেখদের বাড়ির সামনে। ইকবাল বেরিয়ে এসে দরজা খুলে দিল। আপ্লুত হাসলো পিউ, কত বড় মাপের মানুষটাও কতটা গুরুত্ব দিল ওকে। সাথে আফসোস হলো খুব, ইকবাল কেন ওর নিজের ভাই হলো না? বড় বলতে আছে একমাত্র সাদীপ, সে লোক এমন যত্ন তো দূর, তাকে নিয়ে ভাবে কিনা সন্দেহ। মাথায় ঘুরপাক খায়, ওকে খাটিয়ে মারার কথা। পিউ পানি দে, পিউ তলে এনে দে, চা নিয়ে আয়, শার্ট ধুয়ে দিয়ে আয়। উফ। ইকবাল মিষ্টি এসে বলল, যাও পড়াশোনা ভালো করে করবে, সামনে পরীক্ষা না, A+ চাই। কিন্তু সে ঠিক আছে, কিন্তু আপনি কি আজও বাড়িতে ঢুকবেন না ভাইয়া? এভাবে দরজায় এসে ফিরে যাবেন? ইকবাল হাত ঘুড়ি দেখে বলল, আজ যাবো না, অন্য সময়, আমি আসি এখন। পিউ তীব্র আপত্তি জানিয়ে বলল, মোটেই না, চলুন। ইকবাল মাথা নাড়ালো, ভেতরে এখন যাবে না? পিউ ততটাই জোর করছে, তার বাবা এখন বাড়িতে নেই, তাহলে অসুবিধা কোথায়? ওদের বাঘবন্ডিদের মধ্যে ধূসর বেরিয়ে এলো, শোনা গেল তার নিরেট স্বর, কী ব্যাপার তুই? একযোগ তাকালো ওরা, তাকে দেখে ফটাফট ঠিকঠাক হয়ে দাঁড়ালো পিউ, উবে গেল সব চঞ্চনের ভাব। ইকবাল এতেও ঠোঁট চেপে হাসে, জবাব দেয়, এই তো এলাম। তোর ফুলটুসি বোনটা রাস্তায় হাঁটছিল, মায়া হলো দেখে, তাই গাড়ির তেল পুড়িয়ে পৌঁছে দিলাম বাড়িতে। তোর বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে না বল? পিউ অহেসুক হয়ে চাইলো ধূসরের দিকে, বুঝতে চাইলো ওর অভিভক্তি। এই যে ইকবাল ভাই বারবার বোন বলছে, ওনার কি খারাপ লাগছে না? তারও তো লাগছে, কিন্তু না। একবারও এক মুঠো হতাশা ছুঁয়ে দিল ওকে। ধূসর চট করে ওর দিকে তাকায়, পরপর ফট করে ধমকে বলে, হ্যাঁ করে দাঁড়িয়েছিস কেন, ভেতরে যা। প্রিয় শুরু নাক ফেটে ওঠে, এই শুরু হলো, দেখলেই হয়েছে ওকে। এই লোক মনে হয় ধমকাধমকি সবচেয়ে পকেটে নিয়ে ঘরে, সে এলেই বের করে ছুড়ে মারবে বলে। পিউ মুখ কালো করেই ইকবাল মায়া করে বলল, আহা বকছিস কেন, বাচ্চা মেয়ে, থাক পিউ পিউ, তুমি মন খারাপ করো না। এই সান্ত্বনায় তার মন খারাপ লাগাব হলো না, ছোটো করে বলল, আসি ভাইয়া। তারপর পা বাড়ালো বাড়ির ভেতর। পেছন থেকে হঠাৎ ধূসরের একটা কথায় লম্বা কদম স্থিত হলো। সে বলতে যায়, তোকে না বলেছি পিউকে আমার বউ, কী সমস্যা তোর, যেতে বললাম না? পিওর বুক ছাত করে কাঁপে। এই রে, বেটা ঠিক লক্ষ্য করেছে, সে কান পেতেছিল। ফের একটা রামধমক খেয়ে দাঁড়ায় না, সহসা কলকান্ডানো ওর এক ছুটে ঢুকে গেল বাড়িতে। সেটি অব্দি এসে পিওর পা জোড়ে থেমে গেল। হঠাৎ কিছু একটা খেয়াল করে ঘাটকাত করে ফিরে চাইলো। পরের দৃশ্য কপালে ভাঁজ পড়ে পুষ্প বসার ঘরে জ্বালা দিয়ে ঘেসে দাঁড়িয়ে পর্দা আগলে উকি দিচ্ছে। কি দেখছে এভাবে? পিও আগ্রহ করে আস্তে আস্তে এসে পেছনে দাঁড়ালো। ওর চোখ ওর দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। সেখানে ইকবাল আর ধূসরের ব্যতীত বিশেষ কিছু খুঁজে পেল না। দুজন দাঁড়িয়ে গভীর আলোচনায় ব্যস্ত। তাহলে এভাবে মেয়েটা দেখছে কি? পিউ অতউল মনে জিজ্ঞাসা করলো, কি দেখছিস? ভূত দেখার মতো চমকে চাইলো পুষ্প। পিউকে দেখেই চোর ধরা পড়েন নাই চেহারা হয়, ঢোক গিলল সবাইকে, হাসার চেষ্টা করে বলল, কিছু না কিছু না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? পুষ্প চোরা চোরে একবার ধূসরটায় পুষ্প চোরা চোখে একবার ধূসরদের ওদিকটা দেখলো, পরপর তড়িঘড়ি করে কদমে চলে গেল ঘরে, পেছনে রেখে গেল বেকাল হয়ে সে থেকে পিউকে। সেদিন সন্ধ্যায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। প্রতিদিনকার মতো বিকেলে পিওর টিউটর এলেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে সেকেন্ড ইয়ারে উঠে থেকে পড়াচ্ছে ওকে। মিনা নিজ থেকেই হাস ছাড়লেন, পিউ তো স্যার এসেছেন। মেয়েটা ঝিমুচ্ছিল ঘুমাবো বলে, মায়ের ডেকে ততটাই হয়ে বই খাতা গুছিয়ে বসলো। ছেলেটার নাম ফয়সাল, বয়সে 7 এবার ছোটো হবে। কোকা ঢুকলো, দাঁড়িয়ে সালাম দিল পিউ। সে শুভ্রে এসে বলল, বসো। নিজেও পাশের কেদারায় বসতে বসতে বলল, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি? তোমার চুলের এই অবস্থা কেন? পিউ কোনটাই মিশিয়ে আসে, আগোছালো চুলে হাত বুলিয়ে মিনমিন করে জানাই, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ফয়সাল মুচকি আসলো, তাও খারাপ লাগছে না দেখতে। যাকগে, কী পড়বে আজ? কেমিস্ট্রি, আপনার যা ইচ্ছে। রসকসিন রাসায়ন বইটা স্যারের কাছে এগিয়ে দিল সে। ফয়সাল পাতা উল্টাতে উল্টাতে চাইলো ওর দিকে, বলল, তুমি তো কেমিস্ট্রিতে ভালো, রিয়েল লাইফেও ভালো কি না কি? পিউ বোঝেনি, প্রশ্ন করতে গেলে আচমকা চোখ পড়লো দৌড়ে। ধূসর দাঁড়িয়ে এদিকটাই চেয়েছিল। পিউ তাকানো মাত্রই গটকটিয়ে রুমে ঢুকলো সে। নিজের এই সময় যে বাড়িতে থেকে না, আজ থেকে খানিক অবাক হলো পিউ। ফয়সাল তখন তো দিল পড়ায়, মনোনিবেশ নাচিত সেদিকে চলে গেল ওর। বসার ঘরে তখন চায়ের আসর বসেছে, আয়োজনের বাড়ির গৃহিণীরা। ফয়সাল চলে গিয়েছে পড়ানো শেষ। পিউ নিচে এসে পুষ্পর পাশে বসলো। না বলতে 1 কাপ চা এগিয়ে দিল সে। সামনে সোফায়
আম্মু, মেজমা, ছোটো মা, সেজো মা গল্প জুড়েছেন। সুমনা তার প্রিয় সিরিয়ালের খালনায়িকাকে বকঝকা করছেন, পাশে খেলছে রাদিফ আর রিক্ত। এর মধ্যে ধূসর নেমে আসে, ওকে দেখে রুবাইদা বললেন, চা খাবি ধূসর? পিউ আর চোখ তুলে চাইলো, শ্যামবর্ণ মুখে চাপ দাঁড়াইওয়ালা এই লোকটাকে দেখে হৃদপিণ্ড কেমন কেমন করে ওঠে তার। না, একটু চুপ থেকে সরাসরি মিনাকে শোধালো, প্রিয় টিউটারের ফোন নাম্বার আছে না তোমার কাছে? তিনি বললেন, হ্যাঁ আছে তো, কেন? ধূসর ফটাফট ঘোষণা দিল, ওকে ফোন করবে, বলে দেবে কাল থেকে যেন আর পড়াতে না আসে। সাধ্য চুমুক দিয়ে গরম চা জিভ পুড়িয়ে দিল পিউয়ের। ছোটোখাটো ছেঁকে খেয়েও ভাবনা চিন্তার হলো না তেমন। পিউ চোখ পিটপিট করলো ধূসরের দিকে, যে হঠাৎ স্যারকে মনে করবে কেন? শোভনা বললেন, কেন রে, ছেলেটা তো ভালোই পড়ায়, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়াচ্ছে। সামনে পিউর পরীক্ষা, এই সময় কি ঠিক হবে? এসব আমার মাথায় আছে ছোটো মা, কারণ ছাড়া বলছিলেন নিশ্চয়ই। পিউয়ের পড়াশোনার ক্ষতি হোক এমন কিছু আমি করবো না। না তা বলিনি, জবা বেগম বললেন, কিন্তু ওকে পড়াবে কে? তুই? বলার সময় ভদ্রমহিলার চোখ মুখ ঝুলকে উঠলেও মুখমণ্ডল শুকে গেল পিওর। ভীত হলো, আবার এই লোকের পড়ানোর কথা উঠছে কেন? ধূসর বলল, না তোমাদের তো চিন্তা করতে হবে না, আমার এক বন্ধু আছে, ও এসে পড়িয়ে যাবে। বক্তব্য শেষ করে চলে গেল। যেভাবে এসেছিল সেভাবেই প্রত্যেকে ভীম হয়ে রইল ওর গমন পথে। রুয়া বললেন, কি হয় ছেলেটার? মিনা ততদিক নিশ্চিন্ত কণ্ঠে বললেন, যা হবে ভালোই হবে, ধূসর যখন দায়িত্ব নিচ্ছে আমার আর চিন্তা নেই। যাক, চাই ফয়সালকে বারণ করে দিই আর এই মাসের বেতনটাও নিয়ে যেতে বলি। বলতে বলতে তিনিও রওনা করলেন। প্রিয় আশ্চর্য না হয়ে পারছে না, এত ভরসা নিজের পেটে ছেলেমেয়েকেও মানুষ করে কি না সন্দেহ। পরিবেশটা নিবেশে স্বাভাবিক হলো, অস্বাভাবিক বনে রইল সে। গভীর মনোযোগ হলো। ধূসর ভাইয়ের মতে গতি সুবিধার নয় আসমিক আমার শাড়ির পেছন পরের কারণ তো একটা আছেই। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।